হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 9 অ্যাডভান্স টেকনিক্যাল এসইউ চেকলিস্ট। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 9 এর মধ্যে আজকে কি দেখব, যে আমাদের অ্যাডভান্স টেকনিক্যাল এসইউ যে চেকলিস্টের বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। এখন আমাদের এখানে এই অ্যাডভান্স টেকনিক্যাল এসইউ চেকলিস্ট ছাড়াও আমরা আগের ক্লাসগুলোতে কি আলোচনা করছিলাম, যে আমরা এখানে যে ক্লাস 8 এর মধ্যে আলোচনা করছিলাম যে এসইউ রুট ম্যাপের বিষয়টা। তারপর আমরা 7 এ যে ওয়েবসাইটের যে বিভিন্ন টাইপ গুলো আছে, ক্লাস 6 এর মধ্যে আমরা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, ক্লাস 5 এ যে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর, তারপর ক্লাস 4 এ আমরা সার্পের টাইপ, ক্লাস 3 তে এসইউ কোর বিষয় এবং মার্কেট প্লেস এসইউ ডিমান্ড, ক্লাস 2 তে আমরা যে এসইউ টাইপ গুলো নিয়ে কথা বলছি, তারপর ক্লাস 1 এর মধ্যে আমরা এসইউ বেসিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আপনারা যদি চান আমার চ্যানেল থেকে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনার কিভাবে একটা ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে হয়, ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা কিভাবে এলিমেন্টর প্রো এবং ফ্রি ভার্সনের যে উইজেট গুলা আপনারা ব্যবহার করতে হয় তার উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্ট আসেন, প্লেলিস্ট ক্লাসটা কিন্তু আমার এখানে যে এসইউ, তারপর ই কমার্স, এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আর অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিওটা শুরু করি। বাস, তাহলে আজকে বলছি আমরা এখানে কোন বিষয়টা আমরা জানবো, যে এখানে আমাদের এই যে এসইউ যে আমরা এখানে বলছিলাম যে ক্লাস 1 এর মধ্যে এসইউ যে রুট ম্যাপ, তো এই রুট ম্যাপ করার সময় কিন্তু আমরা বলছিলাম যে কি আমাদের এখানে শুরুতে যে আমাদের টেকনিক্যাল এসইউ এর বিষয় থাকবে, তারপর আমরা বলছিলাম যে কি যে কম্পিউটার অ্যানালাইসিস, তারপর কিওয়ার্ড রিসার্চ, তারপরে কন্টেন্ট প্ল্যানিং, তারপর আমরা অন পেজ অফ পেজ এভাবে কিন্তু আমরা রুট ম্যাপ করছিলাম। তার মধ্যে সিরিয়ালে কিন্তু প্রথমে আমাদের যে টেকনিক্যাল এসইউ যে বিষয়টা আছে সেটা কিন্তু আমাদের শুরুতে ছিল। তাহলে এখন আজকে থেকে আমরা এখানে টেকনিক্যাল এসইউ আমাদের বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা পার্ট বাই পার্ট ভিডিওতে আমরা দেখবো। তো এখান থেকে ধরেন যে এই টেকনিক্যাল এসইউর মধ্যে আজকে আমরা যাবো টেকনিক্যাল এসইউর বিষয়টা কি, তারপর এটার যে চেকলিস্টের যে টোটাল ওভারভিউ যে বিষয়গুলো আছে, সেই যে চেকলিস্টের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে সেই টোটাল বিষয়গুলো দেখবো আমরা এখানে। তারপরে এই বিষয়গুলো আমরা একটু জানবো যে এখানে চেকলিস্টের মধ্যে কোন বিষয়গুলো আছে, কোন বিষয়টা কি। তো এটা আমাদের আজকে ভিডিও থাকবে। তারপরে আমরা নেক্সট ভিডিওগুলোতে আমরা ক্লাসগুলোতে কি দেখবো, যেগুলো আমরা প্র্যাকটিক্যাল কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে এখন ধরুন তাহলে আমরা একটু দেখি এখান থেকে, যে এখান থেকে আমাদের যে ওভারভিউ দেখার আগে আমরা জানি যে টেকনিক্যাল এসইউর বিষয়টা কি। তো এই টেকনিক্যাল এসইউর বিষয়টা কি সেটা যদি আপনি জানতে চান একটু খুব ইজিলি ভাবে, তাহলে কিন্তু আমরা কয়ভাবে জানতে পারি। যদি মনে করেন আমরা এখান থেকে চলে আসি আমরা গুগলে, বাস গুগলে আসার পরে যদি আমরা ধরুন এখান থেকে লেখা সার্চ দেই যে হোয়াট ইজ টেকনিক্যাল এসইউ, আমি এই কিওয়ার্ড লেখা সার্চ দিলাম। সার্চ দিলে কিন্তু এখানে ধরেন এই যে গুগল আমাদের এআই থেকে ওভারভিউ এটা চলে আসছে, এখানে চলে আসলো। আসার পর এখানে আমাদের যে কি পয়েন্ট অ্যাবাউট টেকনিক্যাল এসইউ, টেকনিক্যাল এসইউর যে কি পয়েন্ট গুলাকে এই যে এখান থেকে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, এখানে দেওয়া আছে। তো এখান থেকে ধরেন আমি এটা যে এখানে ইংলিশে লিখলাম, আমরা যদি মনে করেন এখানে যে একটু লেখা দিই বাংলা, বাংলা লেখা দিলাম। এখন কিন্তু এই যে টেকনিক্যাল এসইউটা কি আপনি এখান থেকে ইজিলি পড়ে বাংলায় বুঝতে পারবেন, এখান থেকে একটু পড়লে বুঝতে পারবেন। তো আমরা একটু পড়ে কি লিখছি এখানে, টেকনিক্যাল এসইউ হলো একটি প্রক্রিয়া যা ওয়েবসাইটের টেকনিক্যাল বৈশিষ্ট্যগুলো উন্নত করে। এটি সাধারণত ওয়েবসাইটের গুগল সন্ধান পদ্ধতি, ক্রলিং এবং ইন্ডেক্সিং, লিঙ্ক স্ট্রাকচার, পেজ লোডিং স্পিড, মোবাইল সহজলভ্যতা, পেজ শিরোনাম এবং মেটা ডিসক্রিপশন ইত্যাদি উন্নত করার উপায় কাজ করে। এখান থেকে পরে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারতেছি। তারপর আছে বিভিন্ন ধরনের এখানে ব্লগ দেওয়া আছে, এগুলো আপনার বাংলা ব্লগগুলো পড়লে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। বাস, এখন তো আমরা গুগল থেকে সার্চ দিলাম। এখন গুগল থেকে আমরা ধরেন যে এখান থেকে সার্চ না দিয়ে আমরা যদি মনে করেন কি করি, আমরা এই যে এখানে যে গুগলের চ্যাট জিপিটি আছে, গুগল জেমিনি আছে, এখান থেকে সার্চ দিলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের রেজাল্ট পাবেন আপনার টেকনিক্যাল এসইউ বিষয়ে। যেমন এখান থেকে আমাদের এই যে গুগল জেমিনি আমার এখন ওপেন করা আছে, জেমিনি ওপেন করার জন্য gemini.google.com, অথবা আপনি এখানে একসাথে গুগলের সাথে লেখেন জেমিনি, জেমিনি লেখার এন্টার প্রেস করলে বাস এই যে এখানে ক্লিক করে জেমিনিতে আপনি ঢুকতে পারেন। বাস, এখান থেকে ধরুন জেমিনিতে আসার পরে এই যে এখানে আস্ক জেমিনি, এখানে আপনার এটা আমরা পেস্ট করে দিলাম। করার পরে এখন যদি মনে করেন আমি এখানে ধরুন এন্টার প্রেস করি, বাস টেকনিক্যাল এসইউটা কি দেখেন এখানে কিন্তু চলে আসছে যে সুন্দরভাবে। এখানে টেকনিক্যাল এসইউর কি অ্যাসপেক্ট গুলো কি, সাইট স্ট্রাকচার, নেভিগেশন, ক্রলিং, ইন্ডেক্সিং, পেজ স্পিড, মোবাইল ফ্রেন্ডলি, সিকিউরিটি, তো এই যে বিষয়গুলো দেওয়া আছে আপনারা এখান থেকে ধরুন পড়ে নেবেন। তো আপনার এই গুগল জেমিনি থেকে, তো আমরা গুগল জেমিনি ছাড়াও ধরুন আমরা করছি চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি ঢোকার জন্য সেম ভাবে আপনি এখানে দিলে লেখেন চ্যাট জিপিটি লেখেন গুগল এসে, লেখার পর এই যে আপনি এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করলে এখানে আসলে আপনারা এখান থেকে সরাসরি আপনি ইচ্ছে করলে যে আস্ক চ্যাট জিপিটি এখানে সরাসরি করতে পারেন, অথবা চাইলে আপনি লগ ইন করে নিতে পারেন। চ্যাট জিপিটি লগ ইন করে তারপর আপনি ঢুকতে পারেন। তাহলে আমার এখানে ধরেন যে অলরেডি এই যে লগ ইন করা আছে বা চ্যাট জিপিটিতে। এখন যদি আমি এখানে চ্যাট জিপিটিকে আমি
আমি কোশ্চেন করি যে হোয়াট ইজ টেকনিক্যাল এসইও। আপনি যদি বাংলায় চান বাংলায়, আর যদি বাংলা না চান তাহলে আপনি এই যে বাংলাটা বাদ দিয়ে আপনার সরাসরি ইংলিশে চাইলে ইংলিশ নিতে পারেন। আমি বাংলা লেখা দিলাম, আমি বাংলায় চাই, সুন্দর করে কিন্তু এখানে লেখাগুলো চলে আসবে। মানে আপনি ইজিলি চ্যাট জিপিটি বা গুগল জেমিনি থেকে আপনি বিষয়গুলো আরো ক্লিয়ারলি বুঝে নিতে পারেন। এই যে চলে আসছে এখানে যে পুরো দেখবেন, এই যে এখানে ধরেন এই যে টেকনিক্যাল এসইওর প্রধান বিষয়গুলোকে, এই যে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, মোবাইল ফ্রেন্ডলিনেস, ক্রোলারিবিলিটি এন্ড ইন্ডেক্সেবিলিটি, সাইট এক্সএমএল সাইট ম্যাপ, রবট ডক টিএক্সটি, আরো বিষয় চলে আসছে। এগুলো টেকনিক্যাল এসইও কেন গুরুত্বপূর্ণ, এদের অনেক বিষয় চলে আসছে, এগুলো আপনি পড়ে দেখবেন। তারপর আমরা বলছি যদি আপনি ইংলিশে চান বাংলাটা বাদ দিয়ে দিবেন, বাস এখন আপনি ইংলিশে চলে আসবে চ্যাট জিপিটি থেকে আপনি রেজাল্টটাই যায় চলে আসলে, বাস এখান থেকে আপনি পড়ে দেবেন। বাস এইভাবে কিন্তু আমরা এখান থেকে আমরা আনসার নিতে পারি বা আমরা গুগল থেকে নিতে পারি। বাস এখান থেকে এইভাবে নেওয়া ছাড়াও ধরুন আমি কিন্তু এখানে কি করছি যে আমি একটু আপনাদের জিনিসগুলো ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি এই যে এখানে গুগল ডক্স এর মধ্যে বিষয়গুলো সুন্দরভাবে সাজায় রাখছি, যে আপনাদের জিনিসগুলো একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য। তাহলে টেকনিক্যাল এসইও কি, এই বিষয়টা ধরুন আমরা এখান থেকে কি লেখা আছে যে টেকনিক্যাল এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ওয়েবসাইটের টেকনিক্যাল দিক উন্নত করে, সার্চ ইঞ্জিনের ক্রলিং, ইন্ডেক্সিং ও র্যাঙ্কিং সহজ করতে সাহায্য করে। এটি মূলত ওয়েবসাইটের গঠন, স্পিড, মোবাইল ফ্রেন্ডলিনেস, সিকিউরিটি, অন্যান্য প্রযুক্তিগত বিষয়গুলোর উপর ফোকাস করে। তো এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারছি টেকনিক্যাল এসইওর বিষয়টা কি। টেকনিক্যাল এসইওটা কেন গুরুত্বপূর্ণ, যে সার্চ ইঞ্জিনে সহজে ওয়েবসাইটের ক্রল ও ইন্ডেক্স করতে পারে, ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়ায়, যা এসইও এর জন্য গুরুত্বপূর্ণ, মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করে, সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক বৃদ্ধি পায়, সিকিউরিটি, ইউজার এক্সপিরিয়েন্স উন্নত করে। তাহলে এই টেকনিক্যাল এসইও এখানে গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু বুঝতে পারলাম এখানে টেকনিক্যাল এসইওর বিষয়টা কি। তো এখানে এই টেকনিক্যাল এসইওটা বোঝার পরে এখন ধরুন আমি এই যে আমার এখানে চলে আসি, আসার পরে ধরুন এখন আমরা টেকনিক্যাল এসইওটা বিষয়টা কি সেটা আমরা জানলাম। এখন এই টেকনিক্যাল এসইওর যে আমাদের যে ওভারভিউ যে বিষয়টা আছে, মানে চেকলিস্টের যে বিষয়গুলো আছে, তার মধ্যে এখানে কিন্তু ধরুন আমি এই যে টুলস ওভারভিউ থেকে শুরু করে যে এক্সএমএল এন্ড এইচটিএমএল, সাইট ম্যাপ, তারপরে যে ব্রেড কামস, ইউআরএল স্ট্রাকচার, এইগুলো শুরু করে কিন্তু আমার এখানে প্রায় ধরুন যে আমি কয়টার মতো 30টার মতো কিন্তু এখানে আমি ইউজ করে রাখছি। আমি এখানে যে আমার টেকনিক্যাল এসইও যে চেকলিস্টের মধ্যে আমার এখানে 30টার মতো আমি এখানে ইনিশিয়ালি আমি লেখা রাখছি। তো এখান থেকে 30টা ছাড়াও কিন্তু আরো ধরেন যে আপনার দেখা গেছে এখন আরো এরকম থাকতে পারে, আরো ধরেন এরকম 2, 4, 5, 10টা আমি যদি মনে করেন থাকে, সেগুলো ধরেন আমি এখানে আপনাদের যখন এই ক্লাসগুলো সিরিয়ালে থাকবে তখন সেই বিষয়গুলো আমি ডিসকাস করবো। তো এখান থেকে আমি ইনিশিয়ালি 30টা রাখলাম, আরো ধরেন যে এরকম আছে যেগুলো আপ টু ডেট এরকম আর আছে, সেগুলো ধরেন আপনাদের আমি ক্লাসের মাধ্যমে সেই বিষয়গুলো আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব। এখন ধরুন আমার যতটুকু এখানে জানা আছে সেটুকু আমি ধরেন এখানে আমি আপনাদের টাইপ করে বিষয়গুলো এখানে আলোচনা করবো এখন যে কোন বিষয়টা কি। তো এখন এই যে এখানে আমি যে 30টা ধরুন যে এখানে লিখলাম, তো এই বিষয়গুলো এখন কোনটা কি সেটা আমরা একটু জানার জন্য এখান থেকে প্রথমে ধরুন যে কি লেখা আছে টুলস ওভারভিউ। তো আমাদের এখান থেকে টেকনিক্যাল এসইওর বিষয়টা করার জন্য এখানে আমাদের যে টুলস গুলা আমাদের কি করতে হবে, টেকনিক্যাল এসইও করার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবে, যে এই টুলস গুলোর মাধ্যমে আমরা কি করবো, যে ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করবো। সেই ক্ষেত্রে এখানে কোন কোন টুলস গুলো ব্যবহার করবো আমরা, যেখানে স্ক্রিমিং ফ্রগ, তারপরে যে এখানে সাইড বার, তারপরে এসইও কোয়াড, তারপরে এখানে ডিটেলস। তো এই টুলস গুলোর মাধ্যমে আমরা ধরুন যে কি করবো, আমরা ইনফরমেশন কালেক্ট করবো। তো এগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি আমরা এই ব্রাউজারে এগুলো বিষয়গুলো সেট করবো তখন আপনাদের বিষয়গুলো দেখাবো। তো এটা আমাদের কিন্তু এটা পরবর্তী আমাদের নেক্সট ক্লাসে কিন্তু আমরা এটা নিয়ে কথা বলবো। বাস তারপর এখানে আমাদের এই 2 নম্বরে দেওয়া আছে আমাদের এক্সএমএল এন্ড এইচটিএমএল, এখানে সাইট ম্যাপস। তাহলে আমাদের এই সাইট ম্যাপস এর বিষয়টা কি সেটা ধরুন আমরা যদি এখান থেকে চ্যাট জিপিটি বা জেমিনিতে সার্চ দিলে কিন্তু আমরা ইজিলি জানতে পারবো, বা গুগল থেকে সার্চ দিলে। কিন্তু এই বিষয়টা ধরুন আমি এখানে সুন্দরভাবে লেখা রাখছি আপনাদের বোঝানোর জন্য যে সাইট ম্যাপের বিষয়টা কি। তো এই সাইট ম্যাপ হলো একটি ফাইল যেখানে একটি ওয়েবসাইটের সকল পৃষ্ঠার লিঙ্ক তালিকাভুক্ত থাকে, যা সার্চ ইঞ্জিনের জন্য ওয়েবসাইটকে সহজে ক্রল করতে সাহায্য করে। এটি সাধারণত এক্সএমএল বা এইচটিএমএল ফরম্যাটে তৈরি হয়। তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারলাম যে সাইট ম্যাপটাকে একটা ফাইল যেখানে কি থাকে, একটা ওয়েবসাইটের সকল পৃষ্ঠার কি থাকে, লিঙ্কগুলো তালিকাভুক্ত থাকে, যা সার্চ ইঞ্জিনের জন্য ওয়েবসাইটকে সহজে ক্রল করতে সাহায্য করে। আমরা কিন্তু ইজিলি বুঝে গেলাম। আর এটা সাধারণত কোন ফরম্যাটে থাকে, এক্সএমএল বা এইচটিএমএল ফরম্যাটে থাকে। তারপর এই সাইট ম্যাপের ধরনটা কি, যে এক্সএমএল সাইট ম্যাপ। এটি মূলত সার্চ ইঞ্জিনের জন্য তৈরি করা হয় এবং এতে ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ লিঙ্ক ও মেটাডাটা থাকে। তারপরে কি আছে এইচটিএমএল সাইট ম্যাপ। এটি ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয় যাতে তারা সহজে ওয়েবসাইটের বিভিন্ন পৃষ্ঠায় নেভিগেট করতে পারে। তারপরে কি ইমেজ সাইট ম্যাপ, শুধুমাত্র ওয়েবসাইটের ছবিগুলো ইন্ডেক্সিং সহজ করার জন্য ব্যবহৃত হয়। আর ভিডিও সাইট ম্যাপ কি, ওয়েবসাইটের ভিডিও কন্টেন্ট সম্পর্কে তথ্য দিতে সার্চ ইঞ্জিনকে সাহায্য করে। আর নিউজ সাইট ম্যাপ হচ্ছে কি, গুগল নিউজের জন্য ওয়েবসাইটের আপ টু ডেট সংবাদ ইন্ডেক্সিং করতে ব্যবহৃত হয়। তাই সাইট ম্যাপের বিভিন্ন ধরনগুলো আছে, সেগুলো আমরা জানলাম। তো এখান থেকে এই সাইট ম্যাপ কি, সাইট ম্যাপের ধরনটা কি, সেই সম্বন্ধে কিন্তু একটা বেসিক গাইড আমরা নিলাম। তারপর সাইট ম্যাপটা কেন গুরুত্বপূর্ণ, যে সার্চ ইঞ্জিনকে দ্রুত ওয়েবসাইটের ইন্ডেক্স করতে সাহায্য করে।
নতুন বা বড় ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ যাতে সব পেজ সঠিকভাবে ইন্ডেক্স হয়। ওয়েবসাইটের এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন উন্নত করে, বিভিন্ন মিডিয়া কন্টেন্ট ছবি ভিডিও সঠিকভাবে গুগলে দেখতে সাহায্য করে। তারপরে বলছে কি আপনি যদি নিজের ওয়েবসাইটের জন্য একটি সাইট ম্যাপ তৈরি করতে চান তবে ইয়েস্ট এসইও গুগল এক্সএমএল সাইট ম্যাপ প্লাগইন বা স্ক্রেমিং ফ্রগ এর মতো টুল ব্যবহার করতে পারেন। তো সাইট ম্যাপ করার জন্য কোন কোন টুল ব্যবহার করতে পারে সেগুলো কিন্তু এখানে বিষয়টা বলা আছে। বা সাইট ম্যাপ সম্বন্ধে কিন্তু একটা আমরা আইডিয়া নিলাম যে সাইট ম্যাপের টোটাল বিষয়টা কি। তো এটা যখন আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করবো তখন কিন্তু বিষয়টা আপনাদের আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। বাস এখন সাইট ম্যাপের পরে তারপর আমরা এখানে আসলে কি দেওয়া আছে আমাদের এখানে যে এখানে এই যে ব্রেড ক্রামস। তো এই ব্রেড ক্রামস এর বিষয়টা কি সেটা এখন আমরা জানি। তো জানার জন্য এই যে আমার এখানে লেখা আছে, আমরা একটু পড়ি। তো ব্রেড ক্রাম কি? যে ব্রেড ক্রাম হলো একটি নেভিগেশন এলিমেন্ট যা ব্যবহারকারীদের বর্তমান অবস্থান বোঝাতে সাহায্য করে এবং সহজে পূর্ববর্তী পৃষ্ঠাগুলোতে ফিরে যেতে দেয়। এটি সাধারণত ওয়েবসাইটের উপরের দিকে হেডারে থাকে এবং হোম পেজ, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, বর্তমান পেজ এই ধরনের লিঙ্ক স্ট্রাকচার ব্যবহৃত হয়। তাহলে ব্রেড ক্রামটা কি? এখানে আমরা কি বুঝলাম যে নেভিগেশন এলিমেন্টের বিষয়টা যা ব্যবহারকারীদের বর্তমান অবস্থাটা বোঝাতে কি করে সাহায্য করে এবং সহজে পূর্ববর্তী পৃষ্ঠাগুলোতে ফিরে যেতে দেয়। এটি সাধারণত বলছে কি এটা হেডার থাকে যে কিরকম, এই যে এখানে এটা কিন্তু দেখা যাচ্ছে হোম পেজ, তারপরে যে হোম পেজের পরে আমাদের যে ক্যাটাগরি থাকে, তারপর সাব ক্যাটাগরি, তারপরে বর্তমান যে পেজটা আমরা আছে সেই পেজটা এইভাবে লিঙ্ক স্ট্রাকচারটা এইভাবে দেখায়। তারপর এখানে ব্রেড ক্রাম্পের ধরনটা কি? এই যে এখানে ধরুন ব্রেড ক্রাম্পের ধরনের মধ্যে হায়ারার্কিক্যাল বা লোকেশন বেস যেমন হয়, তো এটি ওয়েবসাইট স্ট্রাকচার অনুযায়ী নেভিগেশন বোঝায়। যেমন হোম, তারপরে যেখানে ক্যাটাগরি ইলেকট্রনিক্স, তারপর সাব ক্যাটাগরি মোবাইল ফোন, তারপরে স্যামসাং, এরকম কিন্তু এটা হায়ারার্কিক্যাল সিস্টেম এইভাবে থাকে। তারপর এখানে এন্ট্রিবিউট বেসড ব্রেড ক্রাম্প কেমন থাকে? যে ই কমার্স সাইটে বিভিন্ন ফিল্টার বা এন্ট্রিবিউট অনুযায়ী নেভিগেশন দেখানো হয়। যেমন হোম, তারপরে হোমের পরে এটার অধীনে যে ক্যাটাগরি থাকে কি মিন্স ফ্যাশন, তারপরে মিন্স ফ্যাশনের অধীনে শো, ব্ল্যাক, তারপরে সাইজ, এইভাবে কিন্তু আপনার এট্রিবিউট বেস থাকে। তারপরে পাথ বেস কিভাবে থাকে? পাথ বেস থাকে ব্যবহারকারী যে ওয়েবসাইটের বিভিন্ন পেজ ব্রাউজ করেছেন সে অনুযায়ী লিঙ্ক দেখাবে, হোম, প্রিভিয়াস পেজ, কারেন্ট পেজ। তো এইগুলো হচ্ছে আমাদের এখানে যে ব্রেড ক্রাম্পের বিষয়টা। তো এই বিষয়টা ধরুন আমরা যখন প্র্যাকটিক্যালি আমরা দেখবো তখন কিন্তু আমাদের এই যে কোনো আমরা ই কমার্স সাইটে গেলে বিষয়টা আমরা ক্লিয়ার বুঝতে পারবো। ই কমার্স সাইটে গিয়ে আমরা ধরুন যে ব্রেড ক্রাম্পের বিষয়টা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখবো যে এই যে বিষয়গুলো বলছে এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কি। তো এখন আমরা জাস্ট বেসিকটা আমরা এখানে জানলাম যে ব্রেড ক্রাম্পের বিষয়টা কি। বাস তারপর এখানে ব্রেড ক্রাম্পের পরে দেওয়া আছে এখানে কি ইউআরএল স্ট্রাকচার। তাহলে ইউআরএল স্ট্রাকচারটা কি সেটা জানার জন্য আমরা এখানে চলে আসি। আসার পরে যে আমার এখানে লেখা আছে ইউআরএল স্ট্রাকচার। তো ইউআরএল স্ট্রাকচারের ইউআরএল ফুল মিনিং কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা ফুল মিনিংটা। এটা হলো কি একটা ওয়েব ঠিকানা যা নির্দিষ্ট একটি ওয়েব পেজ বা রিসোর্সের অবস্থান নির্দেশ করে। ইউআরএল স্ট্রাকচার বলতে বোঝায় কিভাবে একটা ইউআরএল গঠন করা হয় যাতে এটি ব্যবহারকারী এবং সার্চ ইঞ্জিন উভয়ের জন্য সহজবোধ্য ও এসইও ফ্রেন্ডলি হয়। বাস একটা আদর্শ ইউআরএল উপাদান কি? একটা আদর্শ মানে ইউআরএল উপাদানের মধ্যে কি কি বিষয় থাকে? একটি সাধারণ ইউআরএল নিম্নলিখিত অংশগুলো নিয়ে গঠিত, যেমন HTTPS, তারপরে যে www. এই যে এক্সাম্পল মানে যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক, তারপরে ক্যাটাগরি থাকে, সাব ক্যাটাগরি থাকে, তারপর পেজের নাম থাকে। এটা হচ্ছে একটা আদর্শ ইউআরএল এর উপাদান। তার ভিতর নিচ দিকে আসলে এখানে যে প্রোটোকল HTTP আর অথবা HTTPS, এগুলো হচ্ছে কি আমাদের একটা প্রোটোকল। তো এখানে এই যে প্রোটোকল ধরেন এর মধ্যে আমাদের কিন্তু HTTPS টা ব্যবহার করতে ভালো, এটা সিকিউর বেশি। তারপরে সাবডোমেন, তারপর এখান থেকে আমাদের কখনো www কখনো blog.example এর মতো ভিন্ন হতে পারে। বাস তারপর ডোমেনের নাম কি? example.com। তো এই যে এখানে example.com যেটা বুঝাইছে এটা আমাদের কি এখানে এই যে ডোমেনের নামটা যেটা এটা বুঝাইছে এখান থেকে। তারপরে আমাদের পাথের মধ্যে এই যে এখানে ক্যাটাগরি থেকে এইটুকু আমাদের পাথ, এই যে এইটুকু করে বুঝাইছে, এই নিচে লেখা আছে। তো এখানে যে ক্যাটাগরি, পেজ নেম, ওয়েবসাইট নির্দিষ্ট পেজের ঠিকানাটা। তারপরে প্যারামিটারস, এখানে যে এছাড়া কিন্তু এক্সট্রা বিষয় থাকে, আইডি দিয়ে এরকম লেখা থাকে, এটা হচ্ছে প্যারামিটারস। এটা ঐচ্ছিক বিষয়, ডাইনামিক কন্টেন্ট বা ট্রাফিকের জন্য ব্যবহৃত হয়। বাস এইভাবে এখান থেকে আপনার একটা ইউআরএল বিষয়টা এখান থেকে ধরেন একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। এইগুলো আপনার গুগল থেকে বা এই যে আপনার চ্যাট জিপিটি বা গুগল জেমিনি থেকে সার্চ দিলে আপনারা বিষয়গুলো ইজিলি বুঝতে পারবেন। আমি বিভিন্ন জায়গা থেকে সার্চ করে এনে এখন সুন্দরভাবে একটু লেখা রাখছি, যাতে কপি করে এনে আমি এখন সুন্দরভাবে সাজায় রাখছি যাতে আপনার জিনিসগুলো ইজিলি বোঝানোর জন্য। বাস তারপরে আমি নিচে আসি। বাস নিচে আসার পরে তারপর আমি একটু দেখি এখানে কি আছে। তারপর আমাদের ইউআরএল আছে robot.txt। এই robot.txt কিন্তু আমাদের টেকনিক্যাল একটা ইম্পর্টেন্ট বিষয়। তা আমরা এখানে এটা একটু বোঝার জন্য এখানে আসি। আসার পরে robot.txt হলো একটি টেক্সট ফাইল যা ওয়েবসাইটের রুট ডিরেক্টরিতে থাকে এবং সার্চ ইঞ্জিনের ওয়েব ক্রলারের মানে বুটস/স্পাইডারের জন্য নির্দেশনা দেয় কোন পৃষ্ঠাগুলি ক্রল করা যাবে, কোনগুলো করা যাবে না। তাহলে এই robot.txt কি একটা টেক্সট ফাইল। তো এটা ফাইল এটা আমাদের কি ওয়েবসাইটের রুট ডিরেক্টরিতে থাকে, যেটা কি এখন আমাদের সার্চ ইঞ্জিনের মধ্যে কি করে, যেটা ওয়েব ক্রলারের জন্য নির্দেশনা দেয় যে কোন পৃষ্ঠাগুলো আমাদের কি করতে হবে, ক্রল করা যাবে আর কোনগুলো করা যাবে না।
এটি মূলত এসইও সাইটের নিরাপত্তা রক্ষার জন্য ব্যবহৃত হয়। তাহলে এই robot.txt ফাইলের গঠনটা কেমন? এটি একটি সাধারণ robot.txt ফাইল নিচের মতো হয়। robot.txt ফাইলগুলো যে কেমন হয়, যে ইউজার এজেন্ট এরকম, ডিসঅ্যালাউ, তারপরে যে এখানে ডিসঅ্যালাউ যে এরকম, প্রাইভেট WPF নেম, অ্যালাউ মধ্যে পাবলিক কন্টেন্ট, এই যে সাইড ম্যাপ, এই যে এরকম দেওয়া আছে, এরকম থাকে robot.txt ফাইলটা। তো এখানে এই বিষয়গুলো কি বলছে এটা আমরা পড়ি। এই যে ইউজার ড্যাশ এজেন্ট, এই বিষয়টা কি কোনো সার্চ ইঞ্জিন বটের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে, যেমন গুগল বট, তারপরে বিং বট, গুগল বট বা বিং বট, কোনো সার্চ ইঞ্জিনের জন্য কি নির্দেশনা দেওয়া হচ্ছে এই ইউজার এজেন্ট এটার মাধ্যমে। তারপরে এই যে ডিসঅ্যালাউ, যেসব পৃষ্ঠাগুলো কল করা নিষিদ্ধ করা হয়েছে। তারপর অ্যালাউ কি, যেসব পৃষ্ঠাগুলো কল করার অনুমোদন দেওয়া হয়েছে। তারপর সাইড ম্যাপ, এখানে কি বলছে, ওয়েবসাইটের XML সাইড ম্যাপ এর অবস্থান উল্লেখ করা হয়, যা সার্চ ইঞ্জিনকে ওয়েবসাইটের ভালোভাবে ইন্ডেক্স করতে সাহায্য করে। তো এই যে এখানে এটা কিন্তু আমাদের এখানে এই যে robot.txt ফাইলের গঠনটা এইভাবে বোঝানো হয়েছে। তারপর আমরা করে নিচে কি লেখা আছে, robot.txt ফাইলের ব্যবহারটা, এটা কেন ব্যবহার করা হয়? গোপনীয় বা ব্যক্তিগত পৃষ্ঠাগুলি ব্লক করতে, যেমন অ্যাডমিন প্যানেল, লগইন পেজেস, প্রাইভেট কন্টেন্ট। তো এই বিষয়গুলো কি করা হয় আমাদের এখান থেকে, যে ব্লক করে, যে গোপনীয় ব্যক্তিগত পৃষ্ঠাগুলো ব্লক করে। তার মধ্যে এখানে অ্যাডমিন প্যানেল বলছে, লগইন পেজেস, প্রাইভেট কন্টেন্ট, এই বিষয়গুলো সে এখানে ব্লক করে। তারপর ডুপ্লিকেট কন্টেন্ট ইন্ডেক্সিং প্রতিরোধ করে, ডুপ্লিকেট কোনো কন্টেন্ট থাকলে সেটা প্রতিরোধ করে। একাধিক ইউআরএল এর কারণে ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু এড়াতে সাহায্য করে। সার্ভার লোড কমাতে, অপ্রয়োজনীয় পেজগুলোর ক্রলিং বন্ধ করে সার্ভারের উপর চাপ কমানো হয়। বাস, তারপরে কি আছে, সার্চ ইঞ্জিনের কলারদের গাইড করতে, কোন অংশগুলো গুরুত্বপূর্ণ সেটি বটদের নির্দেশ দেয়। তো এই কাজগুলা মূলত এখানে কাজ করে রবটের এই যে .txt এই ফাইলটা। তো এখান থেকে কিন্তু robot.txt ফাইলের বিষয়টা কি সেটা কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার হতে পারলাম। তো এখান থেকে ধরেন robot.txt এর পরে আমাদের এখানে কি আছে, পরে দেওয়া আছে আমাদের .htaccess ফাইল। তো এই ফাইলটা কি এটা আমরা জানি। তো .htaccess ফাইল কি, এটা হচ্ছে আমাদের এখানে হাইপারটেক্সট অ্যাক্সেস। এটা ফুল মিনিংটা কি, হাইপারটেক্সট অ্যাক্সেস হলো একটি কনফিগারেশন ফাইল যা অ্যাপাচি ওয়েব সার্ভার এ ব্যবহৃত হয়। এটি ওয়েবসাইটের সিকিউরিটি, রিডাইরেকশন, ক্যাশিং, পারমালিঙ্ক, পাসওয়ার্ড প্রোটেকশন ইত্যাদি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই ফাইলটি সাধারণত ওয়েবসাইটের রুট ডিরেক্টরি, পাবলিক HTML বা www ফোল্ডার রাখা হয়। মানে কোন জায়গায় ফাইলটা রাখা হয় যে লেখা আছে। তারপরে এই যে htaccess ফাইলের কাজটা কি, ইউআরএল রিডাইরেকশন, 301, 302 রিডাইরেক্ট, ইউআরএল রিডাইরেকশনের মধ্যে 301 আর 302 যে রিডাইরেক্ট আছে সেটার মধ্যে এই কাজটা করে। তারপরে বলছি কি, পুরাতন ইউআরএল থেকে নতুন ইউআরএল এ রিডাইরেক্ট করতে সাহায্য করে, পুরাতন ইউআরএল থেকে নতুন কোন ইউআরএল এর মধ্যে রিডাইরেক্ট করতে সাহায্য করে। তারপরে এই যে এখানে রিডাইরেক্ট 301, এখানে ওল্ড পেজ 301 এর ওল্ড পেজ আছে। এখান থেকে ধরুন এই যে এখানে एग्जांपल দিয়ে এটা বোঝানো হয়েছে উদাহরণ দিয়ে। বাস, এখান থেকে আমরা এই জিনিসটা জানলাম যে .htaccess এর এই ফাইলটার বিষয়টা কি সেটা আমরা একটা ক্লিয়ার হতে পারলাম। তারপর আমাদের এখানে কি দেওয়া আছে, তারপর আমাদের আছে এখানে এই রিডাইরেকশন। তো এই রিডাইরেকশন 301, 302, 307 আর আমাদের রিডাইরেকশনের বিষয় আছে। তাই রিডাইরেকশনের বিষয়টা কি সেটা আমরা জানি। তো রিডাইরেকশন হলো একটি প্রযুক্তি বা ব্যবহারকারীদের ওয়েবসাইটের এক ইউআরএল থেকে অন্য ইউআরএল এ পাঠানোর জন্য ব্যবহৃত হয়। এটি মূলত এসইও, ওয়েবসাইট মেইনটেনেন্স এবং লিঙ্ক আপডেট করার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ দেখে বোঝাচ্ছে, যদি কেউ oldpage.com ভিজিট করে তাহলে newpage.com এ স্বয়ংক্রিয়ভাবে পাঠানো যায়, রিডাইরেক্ট করানো যায়। তারপর এখানে কি লিখছে, রিডাইরেকশন এর প্রকারভেদ। রিডাইরেকশন প্রকারভেদের মধ্যে এখানে প্রথমে কি আছে, 301 রিডাইরেকশন, পার্মানেন্ট স্থায়ী রিডাইরেকশন হচ্ছে 301, আর 302টা কি, এইটা হচ্ছে টেম্পোরারি অস্থায়ী রিডাইরেকশন। তারপর 307 এটা হচ্ছে আমাদের টেম্পোরারি অস্থায়ী কিন্তু আরো নির্ভরযোগ্য। তো এখানে এই রিডাইরেকশনের বিষয়টা কিন্তু এই বিষয়টা বোঝানো হয়েছে, একটু পড়লে আপনারা বুঝতে পারবেন। বাস, তারপরে এটার পরে এখানে কি আছে, রিডাইরেকশনের পরে তারপর আছে এখানে SSL/HTTPS-HTTP। তো এখানে এই বিষয়টা কি এটা আমরা একটু জানি। তো জানার জন্য এই যে এখান থেকে কি লেখা আছে, আপনার ওয়েবসাইটের নিরাপত্তা ও এসইও এর জন্য SSL ও HTTPS অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন HTTP, HTTPS এবং SSL সম্পর্কে বিস্তারিত জানি। তো এখানে প্রথম হয়েছে HTTP এর বিষয়টা কি, এটা ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল। তো হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকলের বিষয়টা এখানে কি বোঝানো হয়েছে, যে এটা কি, এটা হলো ওয়েবসাইট ও ব্রাউজারের মধ্যে ডেটা আদান প্রদানের একটা মাধ্যম এটা। তো এটা যদি আমরা ব্যবহার করি তাহলে কি, এটা বলছে আনএনক্রিপ্ট, মানে এটা সুরক্ষিত না, তাই হ্যাকাররা সহজে তথ্য চুরি করতে পারে যদি আমাদের HTTP এটা ব্যবহার আমরা করি। তো এটা বর্তমানে আমরা ব্যবহার করি না। বাস, এটা করলে বলছে হ্যাকাররা সহজে কি করতে পারে, আমাদের সাইডের তথ্যগুলো চুরি করতে পারে। তারপর HTTPS-টা কি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকলস, এটা কি, এটা হচ্ছে আমাদের সিকিউর, এই যে লেখা আছে। তো HTTPS হলো HTTP এর একটা নিরাপদ সংস্করণ, যেখানে SSL মানে সিকিউর সকেট লেয়ার বা TLS ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি ব্যবহার করা হয়।
তো এখানে এটা সিকিউরিটি থাকে, আমরা বর্তমানে এটা ব্যবহার করি আমাদের সাইটের মধ্যে, যেটার মধ্যে এসএসএল সার্টিফিকেট আমাদের যুক্ত করা থাকে। বাস একটি ওয়েবসাইটে ও ব্যবহারকারীর মধ্যে তথ্য এনক্রিপ্ট থাকে, যাতে হ্যাকাররা সহজে ডেটা চুরি করতে পারে না। তো আমরা এখানে এই প্রোটোকল ব্যবহার করলে এটা এনক্রিপ্ট করা থাকে, এটার মাধ্যমে করলে আমাদের সাইটে থেকে কোনো ডেটা বা তথ্য চুরির সম্ভাবনা থাকে না। তারপর এখানে বলছে কি এসএসএল এর বিষয়টা কি, সিকিউর সকেট লেয়ার। তো এসএসএল হলো একটা নিরাপত্তা প্রযুক্তি ও ওয়েবসাইট ও ব্যবহারকারীর মধ্যে ডেটা এনক্রিপ্ট করে। এসএসএল সার্টিফিকেট থাকলে ওয়েবসাইটের এইচটিটিপিএস হয়ে যায়, এটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, পেমেন্ট, ডেটা, পাসওয়ার্ড ইত্যাদি সুরক্ষিত হয়ে থাকে। তো এই এসএসএল এর বিষয়টা এটা বোঝানো হয়েছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে এটা জানলাম যে এই বিষয়টা কি এখানে। তারপর আছে আমাদের কি এইচএসটিএস সিকিউরিটি হেডার। তো এই বিষয়টা কি আমরা একটু জানি। তো এটা জানার জন্য এই যে এখানে লেখা রাখছি আমি, এটা হচ্ছে এখানে কি যে এইচটিটিপি স্ট্রিক্ট ট্রান্সপোর্ট সিকিউরিটি হলো একটি ওয়েব সিকিউরিটি হেডার, যা ব্রাউজারকে নির্দেশ দেয় সাইটটি শুধুমাত্র এইচটিটিপিএস এর মাধ্যমে লোড হবে এবং কোনোভাবে এইচটিটিপি ব্যবহার করা যাবে না। এটি SSL/HTTPS এর সুরক্ষা আরো বাড়ায় এবং মিডলম্যান অ্যাটাক প্রতিরোধ করে। তারপরে এখানে সিকিউরিটি ইস্যু, নিরাপত্তা সমস্যা কি বুঝেছে, যে সিকিউরিটি ইস্যু বলতে ওয়েবসাইটের সার্ভার, নেটওয়ার্ক, সফটওয়্যার বা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার দুর্বলতা বোঝায়, যা হ্যাকার বা সাইবার আক্রমণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে। ওয়েবসাইট নিরাপত্তার সমস্যাগুলো সাধারণত ডেটা চুরি, ভাইরাস সংক্রমণ, তারপরে এখানে রয়েছে কি ডিডস আক্রমণ, ফিশিং, এসকিউএল ইনজেকশন ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। তো এই বিষয়গুলো এখানে ধরেন আমার লেখা আছে, এগুলো কাজ করে, এগুলো আপনার বিভিন্ন জায়গা থেকে সার্চ দিলে আপনারা বিষয়গুলো জানতে পারবেন। তারপর আমরা এখানে আসি, আসার পরে তারপরে এখানে দেওয়া আছে আমাদের কি সিকিউরিটি ইস্যু। তো এই যে সিকিউরিটি ইস্যুর যে বিষয়টা কিন্তু আমরা এখান থেকে অলরেডি পড়লাম, যে সিকিউরিটি ইস্যুর বিষয়টা কিন্তু এই যে এখান থেকে এটা পড়লাম। তবে সিকিউরিটি ইস্যুর বিষয়টা এখান থেকে তারপরে আমাদের সিকিউরিটি ইস্যুর পরে আমাদের পরে দেওয়া আছে কি এখানে আমাদের এই 404 এরর ফিক্সিং/ব্রোকেন লিঙ্ক। এই 404 এররের বিষয়টা কি বলছে আমরা একটু পড়ি। এখানে 404 এরর কি, 404 এরর হলো একটি এইচটিটিপি স্ট্যাটাস কোড, যা দেখায় যখন কোনো ওয়েব পেজ পাওয়া যায় না। এর মানে হলো ব্যবহারকারী যে লিঙ্ক ভিজিট করতে চাচ্ছেন সেটি ওয়েবসাইটে উপস্থিত নেই বা মুছে ফেলা হয়েছে। মানে এখানে দেখা গেছে এইচটিটিপি এই যে আপনার যে বিষয়টা বলছে যে এই 404 এররটা আসে কোন সময়, যে এখানে আমাদের যে পেজটা আমাদের এখানে আমরা ব্যবহার করছি আমাদের সাইটের মধ্যে আগে, সেটা হঠাৎ করে সেই পেজটার আমরা নাম অথবা চেঞ্জ করে দিছি বা পেজটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, এই কারণে ভিজিটররা আমাদের পেজটা খুঁজে পাইতেছে না। তো এইরকম যদি খুঁজে না পায়, কিন্তু সেটা কিন্তু গুগলের কাছে ইন্ডেক্স করা আছে, কিন্তু আমাদের এখানে ইউজারে খুঁজে পাইতেছে না, আমাদের সাইটের মধ্যে নাই। তো এরকম ক্ষেত্রে কিন্তু 404 এররটা আসে, সেটা বলছে। তারপর এখানে ব্রোকেন লিঙ্কের বিষয়টা কি, যে ব্রোকেন লিঙ্ক বা বাংলা লিঙ্ক হলো এমন একটি ইউআরএল যা কাজ করে না এবং ব্যবহারকারীরা 404 এরর দেখায়। একটি সাধারণ ওয়েবসাইটে ভুল ইউআরএল, ডিলিট করা পেজ বা সার্ভারের সমস্যার কারণে হতে পারে। তো এই যে বিষয়টা হচ্ছে আমাদের এখানে 404 এরর বা ব্রোকেন লিঙ্কের বিষয়টা। তারপর এখানে আমাদের এরপরে কি আছে 4xx এরর। এই 404 এরর ছাড়াও কিন্তু আমাদের আরো বিভিন্ন ধরনের এরর থাকে। এই 4xx এররের মধ্যে আমরা একটু জানি বিষয় কি বলছে। দেখেন এই 4xx এরর হলো এইচটিটিপি স্ট্যাটাস কোডের একটি ক্যাটাগরি, যা দেখায় যখন ক্লায়েন্ট এর অনুরোধে কোনো সমস্যা থাকে, অর্থাৎ যখন কেউ কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজ অ্যাক্সেস করার চেষ্টা করে কিন্তু সার্ভার অনুরোধটি সফলভাবে প্রক্রিয়া করতে পারে না, তখন এই 4xx সিরিজের এরর গুলো দেখা যায়। তো এই 4xx এর এররের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে, প্রধান 4xx এরর গুলো তাদের কারণগুলো কি। এই 4xx এর এররের মধ্যে এই যে এখানে আছে 400 ব্যাট রিকোয়েস্ট। তো এই বিষয়টা কি বলছে, ব্যবহারকারীর অনুরোধে কোনো ভুল বা অসংগতি থাকলে এই এরর দেখা যায়। সাধারণত ভুল ইউআরএল এন্ড ইনভ্যালিড কুকিজ, যা ব্রাউজারের সমস্যার কারণে হয়। এই যে এরকম এররের ক্ষেত্রে বলছে। তারপরে 401টা আনঅথরাইজ। তো এই এরর তখন দেখা যায় যখন কোনো ওয়েব পেজ অ্যাক্সেস করতে লগইন বা অথরাইজেশন প্রয়োজন হয়, কিন্তু ব্যবহারকারী অনুমোদিত নয়। সাধারণত ভুল পাসওয়ার্ড বা লগইন না করলে এই সমস্যা হয়। বাস এই বিষয়টা বলছে। তারপরে 403 ফরবিডেন। এই সমস্যাটা কখন হয়, সার্ভার অনুরোধ গ্রহণ করছে কিন্তু অ্যাক্সেস অনুমতি দেয়নি। এটি হতে পারে যখন ওয়েবসাইটের মালিক কিন্তু ব্যবহারকারী ব্লক করে রাখে বা ফাইল পারমিশন ভুলভাবে সেট করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম এরর আমরা দেখি। তারপরে যে 404 নট ফাউন্ড, ব্যবহারকারী যে ইউআরএল ডিলিট করতে চাচ্ছে সেটি সার্ভারে নেই বা মুছে ফেলা হয়েছে। ভুল ইউআরএল টাইপ করে ডিলিট হওয়া পেজ বা সার্ভার কনফিগারেশন পরিবর্তনের কারণে এটি ঘটে। তারপরে 405 মেথড নট অ্যালাউড। এই এররটা কখন আসে, ব্যবহারকারী যে এইচটিটিপি মেথড মানে গেট, পোস্ট ইত্যাদি ব্যবহার করছে সেটি ওই পেজের জন্য অনুমোদিত নয়। তারপরে 408 রিকোয়েস্ট টাইম আউট। এই এররটা কখন আসে, সার্ভার ব্যবহারকারীর অনুরোধে প্রক্রিয়াকরণে সময়সীমা অতিক্রম করলে এটি ঘটে। ধীর ইন্টারনেট সংযোগ বা সার্ভার লোড বেশি থাকলে এইরকম এরর দেখা যায়। তো
তাহলে এই যে এখানে আমরা যে 404 ছাড়া আরো যে বিভিন্ন যে 4xx এরর মধ্যে আমরা এখান থেকে যে এরর গুলো জানলাম, এগুলো কিন্তু বিভিন্ন কারণে আমাদের এই ধরনের এরর গুলো আমরা ফেস করি। তো এই ধরনের এরর গুলো আমরা এগুলো জানলাম যে কোনটা কোন কারণে কি ধরনের এরর গুলো আছে সেই বিষয়টা। বাস তারপর এখন আমরা এটার পরে এখানে কি দেওয়া আছে আমাদের 5xx এরর, সার্ভার এরর যেগুলো, এই বিষয়টা আমরা একটু জানি। তো 5xx এরর হলো HTTP স্ট্যাটাস কোডের একটি ক্যাটাগরি যা দেখায় যখন সার্ভারের কোনো সমস্যা হয়, অর্থাৎ ব্যবহারকারীর অনুরোধ সার্ভারে পাঠানো হলেও সার্ভার সেই সফলভাবে প্রক্রিয়া করতে ব্যর্থ হয়। প্রধান 5xx এরর ও তাদের কারণ কি? 500 ইন্টারনাল সার্ভার এরর। এটি একটি সাধারণ সার্ভার এরর যা নির্দেশ করে যে সার্ভারের ভিতরে কোনো সমস্যা হয়েছে কিন্তু নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তা সম্ভাব্য কারণ, তারপর ওয়েবসাইটের কোড ভুল, তারপরে সার্ভার কনফিগারেশন সমস্যা, .htaccess ফাইলের ত্রুটি, তারপর প্লাগইন বা থিম কনফ্লিক্টস ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। তো এই যে বিষয়গুলো কিন্তু এখানে এই যে 500 ইন্টারনাল সার্ভার এরর কি কি বিষয় এগুলো এখানে বলে দিচ্ছে, বাস এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর এই যে 501 নট ইমপ্লিমেন্টেড, তো এই এররটা কখন আসে? সার্ভার থেকে সার্ভারের যে অনুরোধটি পেয়েছে সেটি সম্পন্ন করতে পারে না বা এই ধরনের রিকোয়েস্টের জন্য সেট করা হয়নি। সাধারণত সার্ভারে কোনো নির্দিষ্ট ফিচার বা মেথড সক্রিয় না থাকলে এটি ঘটে। তারপরে 502 ব্যাড গেটওয়ে, এই এররটা কখন আসে? যখন একটি সার্ভার অন্য একটি সার্ভারের কাছ থেকে ভুল বা অবৈধ রেসপন্স পায় তখন এই এরর দেখায়। সম্ভাব্য কারণগুলো কি? সার্ভারে বেশি লোড হলে, নেটওয়ার্ক সমস্যা হলে, প্রক্সি সার্ভার বা গেটওয়ে কনফিগারেশন সমস্যা হলে, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে এরর দেখায়। তারপরে কি আছে? 503 সার্ভিস আনঅ্যাভেলেবল, তো এই এররটা কখন দেখায়? সার্ভার সাময়িকভাবে অনুপলব্ধ বা অতিরিক্ত লোডের কারণে কাজ করতে পারছে না। সম্ভাব্য কারণ কি? সার্ভার বেশি ভিজিটর, ট্রাফিক স্পাইক, তারপর সার্ভার মেইনটেনেন্স চলছে, সার্ভার রিসোর্স, র্যাম, সিপিইউ শেষ হয়ে গেছে, এরকম ক্ষেত্রে এরকম আমরা এরর পাই। তারপরে 504 গেটওয়ে টাইম আউট, তো এই এররটা কখন আসে সার্ভারের মধ্যে? যখন একটি সার্ভার অন্য একটি সার্ভার থেকে সময়মতো রেসপন্স না পেয়ে এই এরর দেখায়। সাধারণত এটি প্রক্সি সার্ভার বা নেটওয়ার্ক সমস্যার কারণে ঘটে। 505 HTTP ভার্সন নট সাপোর্টেড, সার্ভার যে ভার্সন HTTP ভার্সন ব্যবহার করে সেটি অনুরোধ করা ভার্সন সাপোর্ট করে না, তো সেই ক্ষেত্রে এই এররটা দেখায়। তো এখানে এই যে এখানে আমরা যেটা এখানে দেখলাম যে 5xx এরর গুলা, যে সার্ভারের যে এরর গুলা, এখানে কোন এররটা কোন কারণে হয় এবং কি কি সম্ভাব্য কারণগুলো কি সেগুলো কিন্তু আমরা জানলাম। বাস তারপরে এখন আমাদের এখানে আসার পরে আমাদের তারপরে সিরিয়াল আছে আমাদের কি এখানে ক্রল বাজেট, এটা একটা আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয়। তো ক্রল বাজেটের বিষয়টাকে আমরা একটু পড়ি। তো ক্রল বাজেট হলো গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের বোর্ড। তো এখানে গুগলের জন্য গুগল বোর্ড একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কতগুলো পৃষ্ঠা বা পেজ ক্রল বা স্ক্যান করবে তার সীমা। তাহলে এখানে এই ক্রল বাজেটটা কি? যে এখানে গুগল বা অন্যান্য যে সার্চ ইঞ্জিন আছে, গুগল হলে গুগল বট বা অন্য সার্চ ইঞ্জিন হলে যেটা থাকবে সেই বট, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে কতগুলো পৃষ্ঠা বা এই ক্রল করতে হবে, এখানে স্ক্যান করতে হবে, সেটা সীমাটা নির্ধারণ করে। এটি নির্ধারণ করে যে আপনার ওয়েবসাইটটা কতটা অংশ গুগল ইন্ডেক্স করবে আর কত দ্রুত ইন্ডেক্স হবে সেই বিষয়টা। ক্রল বাজেট কিভাবে কাজ করে? গুগল যখন কোনো ওয়েবসাইট ক্রল করে তখন এটি দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। তখন কি? ক্রল রেট লিমিট, এইটা ক্রল রেট লিমিটের বিষয়টা কি বলছে? গুগল আপনার সার্ভারে কতটুকু লোড নিতে পারে তা দেখা। যদি সার্ভার ধীরগতির হয় তাহলে ক্রলিং কমিয়ে দেয়, যদি সার্ভার ভালো পারফরমেন্স দেয় তাহলে গুগল বেশি ক্রল করতে পারে। এটা হচ্ছে ক্রল রেট লিমিটের বিষয়টা। তারপরে কি হচ্ছে? ক্রল ডিমান্ড, তো ক্রলের চাহিদাটা কি? গুগল দেখে আপনার ওয়েবসাইটের কোন পেজগুলি বেশি জনপ্রিয় বা গুরুত্বপূর্ণ। নতুন কন্টেন্ট, আপডেটেড পেজ বা ট্রেন্ডিং বিষয় গুগল দ্রুত ক্রল করে। কম গুরুত্বপূর্ণ বা পুরনো পেজগুলি ক্রলিং কমিয়ে দেয়। তো এই যে এখানে দুইটা বিষয় কিন্তু এখানে বলছে যে আপনার ক্রল বাজেটের ক্ষেত্রে এই দুইটা বিষয় গুরুত্ব দেওয়া থাকে কিন্তু আপনার এই যে ক্রল বাজেটের ক্ষেত্রে। তো এই যে আপনার একটু সার্চ দেওয়া বিভিন্ন জায়গা থেকে বিষয়গুলো দেখতে পারবেন। আমি একটু পরে আপনাদের বিষয়টা বলে দিলাম যে ক্রল বাজেটের বিষয়টা কি। তারপরে এখান থেকে আমরা আসি ক্রল বাজেটের পরে এখানে আমাদের এই যে রোবটস মেটা ট্যাগ, তো এই বিষয়টা কি এটা আমরা একটু জানার জন্য নিজ দিকে আসি। তো রোবট মেটা ট্যাগের বিষয়টা কি বলছে? রোবট মেটা ট্যাগ হলো একটা HTML কোড যা সার্চ ইঞ্জিন বটকে নির্দেশনা দেয় যে নির্দিষ্ট একটি ওয়েব পেজ কিভাবে ক্রল এবং ইন্ডেক্স করবে। এটি ওয়েবসাইটের SEO নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। রোবটস মেটা ট্যাগ কেন দরকার? তো এই রোবট মেটা ট্যাগটা কেন দরকার? এই গুরুত্বপূর্ণ পেজ ইন্ডেক্স করা বা বন্ধ করা যায়, সার্চ ইঞ্জিন থেকে নির্দিষ্ট পেজ লুকানো যায়, ডুপ্লিকেট কন্টেন্টের সমস্যা সমাধান করা যায়, লিঙ্ক ফলো করবে নাকি করবে না তা নির্ধারণ করা যায়। এটা হচ্ছে রোবট মেটা ট্যাগের এই বিষয়গুলো আমরা জানলাম। তারপরে এখানে রোবট মেটা ট্যাগের পরে আমাদের কি দেওয়া আছে? লগ ফাইল অ্যানালাইসিস। এই লগ ফাইল অ্যানালাইসিস বিষয়টা কি সেটা জানার জন্য আমরা একটু এখানে আসি। এখানে লেখা রাখছি লগ ফাইল অ্যানালাইসিস হলো সার্ভারের লগ ফাইল পর্যালোচনা করার একটি প্রক্রিয়া যা ব্যবহার করে বোঝা যায় কিভাবে সার্চ ইঞ্জিন বট
যেটা কি হতে পারে গুগল বট বা বিং বট, যেই বট হোক না কেন ইত্যাদি। এবং ব্যবহারকারীরা ওয়েবসাইটের বিভিন্ন পেজে প্রবেশ করছে এবং সাইটটি ইন্টারঅ্যাক্ট করছে। এটি এসইও অপটিমাইজেশন ও প্রযুক্তিগত সমস্যা সমাধান করতে ব্যবহৃত হয়। বাস এই যে এখানে লগ ফাইল অ্যানালাইসিস সেটা কিন্তু আমরা বুঝলাম। তারপর এখন লগ ফাইলটা কি? লগ ফাইল হলো সার্ভারের একটি ফাইল যেখানে ওয়েবসাইটের প্রতিটি অনুরোধ সংরক্ষণ করা হয়। এটি সাধারণত .log ফরম্যাটে থাকে এবং এতে বিভিন্ন তথ্য থাকে, যেমন আইপি অ্যাড্রেস, ব্যবহারকারী বা বটের আইপি, তারপর ডেট এন্ড টাইম, সাইট ম্যাপ, অনুরোধের সময়, রিকোয়েস্টেড ইউআরএল, কোন পেজ ভিজিট করা হয়েছে, তারপরে ইউজার এজেন্ট, ব্রাউজার বা সার্চ ইঞ্জিন বটের ধরন, তারপর রেসপন্স কোড, তারপরে এই যে 200 404 301 ইত্যাদি HTTP স্ট্যাটাস কোড, রেসপন্স কোডগুলো, তারপর রেফারাল ইউআরএল, ব্যবহারকারীর কোথা থেকে এসেছে। তো এই বিষয়গুলো হচ্ছে এই লগ করার বিষয়গুলো, বাস আপনি একটু দেখলে বুঝতে পারবেন। বাস তারপরে এখন আমরা আসি পরে কি আছে, বাস লগ ফাইল অ্যানালাইসিসের পরে আমাদের এখানে ক্যানোনিক্যাল ট্যাগ। তো এই ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা কি আমরা একটু জানি। তো ক্যানোনিক্যাল ট্যাগটা কি? ক্যানোনিক্যাল ট্যাগ হলো একটি HTML ট্যাগ যা সার্চ ইঞ্জিনকে জানায় কোন ইউআরএলটি আসল বা প্রাথমিক সংরক্ষণ। এটি মূলত ডুপ্লিকেট কন্টেন্ট সমস্যা সমাধান করতে ব্যবহৃত হয়। এই ক্যানোনিক্যাল ট্যাগটা মূলত ডুপ্লিকেট কন্টেন্ট যদি আমাদের সাইটে থাকে সেটাকে সমস্যা সমাধান করার জন্য এটা ব্যবহার করি আমরা। এবং সার্চ ইঞ্জিনকে নির্দেশ দেয় কোন ইউআরএলটি ইন্ডেক্স করতে হবে, কোনটা আপনার প্রাইমারি ইউআরএল মানে কোনটা আপনার মেইন ইউআরএল, সেটা আপনাকে ধরুন ইন্ডেক্স করতে এই ক্যানোনিক্যাল আমরা এটা একটা ব্যবহার করি। বাস ক্যানোনিক্যাল ট্যাগ কেন দরকার? ডুপ্লিকেট কন্টেন্ট সমস্যার সমাধান। একই ধরনের কন্টেন্ট যদি একাধিক ইউআরএল এ থাকে তাহলে গুগল বুঝতে পারে না কোনটা আসল। এসইও স্কোর রক্ষা করে। ভুল ইউআরএল ইন্ডেক্স হলে র্যাঙ্কিং কমে যেতে পারে। লিঙ্ক জুস কনসলিডেট করে। ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করলে বিভিন্ন ইউআরএল এর লিঙ্ক ভ্যালু মূল পেজে চলে যায়। তো এই যে ক্যানোনিক্যাল ট্যাগ আমরা কেন ব্যবহার করি সেটা কিন্তু জানলাম। ক্যানোনিক্যাল ট্যাগটা কি সেটা আমরা কেটে নিলাম। তারপর আমাদের এখানে আছে ক্যানোনিক্যাল ট্যাগের পরে আছে আমাদের কি পেজিনেশন। তো এই পেজিনেশনের বিষয়টা কি সেটা আমরা জানি। তো পেজিনেশন হলো একটি কৌশল বা প্রক্রিয়া যার মাধ্যমে বড় পরিমাণের ডেটা বা কন্টেন্টকে একাধিক পৃষ্ঠায় বিভক্ত করা যায়। এটি সাধারণত ওয়েবসাইট, বই, ডাটাবেস অথবা কোনো তালিকা ভিত্তিক কন্টেন্ট প্রদর্শনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপরে পেজিনেশনের সুবিধাটা কি? ডেটা লোডিং উন্নত করে। একসাথে অনেক ডেটা লোড না করে ধাপে ধাপে লোড করা যায়, ফলে ওয়েবসাইটের বা অ্যাপ দ্রুত লোড হয়। ইউজার এক্সপিরিয়েন্স ভালো রাখে। ব্যবহারকারী সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারে। তারপরে সার্ভারের লোড কমায়। বিশাল পরিমাণ ডাটা একসাথে প্রসেস না করায় সার্ভারের উপর চাপ কমে যায়। পেজিনেশনের কিন্তু এই সুবিধাগুলো আছে। তা এটার উদাহরণটা কি পেজিনেশনের? ওয়েবসাইটের ব্লগ পোস্ট লিস্ট সাধারণত 10 বা 20টি পোস্ট এক পৃষ্ঠায় দেখানো হয়, এরপর নেক্সট বা প্রিভিয়াস ব্যবহার করে অন্য পৃষ্ঠায় যাওয়া যায়। তারপর ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট লিস্টিং একসাথে অনেক পণ্য বা দেখিয়ে ধাপে ধাপে দেখানো হয়। সার্চ ইঞ্জিনের ফলাফল মানে পেজ যেটা সার্চ আমরা যেটা বলি সার্চ ইঞ্জিনের ফলাফলের, গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় 10 থেকে 20টি রেজাল্ট দেখানো হয়, এরপর পেজ নম্বর বা নেক্সট বাটন ব্যবহার করে আরো ফলাফল দেখা যায়। তো এই যে এখানে পেজিনেশনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো কাজ করে। বাস এটা তো আমরা প্র্যাকটিক্যালি যখন দেবো তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। বাস পেজিনেশনের বিষয়টা কি সেটার সুবিধা উদাহরণ সেগুলো আমরা দেখলাম, জানলাম। বাস তারপর এখান থেকে আমাদের পেজিনেশনের উপর আছে আমাদের স্কিমা মার্কআপ। তো আমাদের স্ট্রাকচার ডাটা সেটআপের বিষয়টা, স্কিমা মার্কআপটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়টা কি এটা আমরা জানি। দেখেন স্কিমা মার্কআপের যে বিষয়টা কি, স্কিমা মার্কআপ বা স্ট্রাকচার ডাটা হলো একটি বিশেষ ধরনের কোড যেটাকে আমাদের HTML বা JSON এই যে LD, তো এই ধরনের কোড এখানে বুঝেছে। তারপরে যা সার্চ ইঞ্জিনকে ওয়েবসাইটের কন্টেন্ট সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করে। এটি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে রিচ রেজাল্ট তৈরি করতে পারে, যেমন স্টার রেটিং, প্রাইস, রেসিপি ডিটেলস, ইভেন্ট ইনফরমেশন ইত্যাদি। তো স্কিমা মার্কআপ কেন দরকার? সার্চ ইঞ্জিন ভালোভাবে প্রদর্শন। গুগল অন্যান্য সার্চ ইঞ্জিনে আপনার কন্টেন্ট সম্পর্কে আরো বিস্তারিত বুঝে। তারপরে ক্লিক থ্রু রেট, সিটিআর যেটা বৃদ্ধি পায়। রিচ রেজাল্ট থাকলে ব্যবহারকারীর বেশি ক্লিক করে। এসইও উন্নত করে। স্কিমা ব্যবহার করলে ওয়েব পেজে সার্চ ইঞ্জিনের কাছে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। গুগল এর রিচ ফিচার্স, তো এখানে এই যে রিচ স্নিপেট যেটা আছে এটা যেমন আছে কি আমাদের FAQ, রিভিউ, ভিডিও কাট ইত্যাদি। তো এই যে আমাদের যদি আমরা স্কিমা মার্কআপ বা স্ট্রাকচার ডাটার বিষয়টা আমরা ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে কোন কোন ধরনের বিষয়গুলো হয় সেগুলো কিন্তু আমরা জানলাম। বাস এখন আমাদের এটার পরে তারপরে আমাদের এখানে কি আছে ওপেন গ্রাফ ডাটা সেটআপ। তো এই বিষয়টা কি এটা আমরা জানি। তো এটা হচ্ছে এখানে ওপেন গ্রাফ ডাটা হলো ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিঙ্ক শেয়ারের সময় সুন্দর প্রিভিউ দেখানোর জন্য ব্যবহৃত মেটা ট্যাগের একটা সেটআপ। আমরা কিন্তু বুঝলাম বিষয়টা কি। কেন ওপেন গ্রাফ ব্যবহার করবেন? ওয়েবসাইটটি শেয়ারের সময় সুন্দর থাম্বনেল, টাইটেল ও বিবরণ দেখায়। তারপর আছে ক্লিক থ্রু রেট বাড়ায়। এসইও এবং সোশ্যাল শেয়ারিং একসাথে উন্নত করে। তো এই যে বিষয়গুলো করে ওপেন গ্রাফ সেটআপ করলে।
বাস তারপর এরপরে দেওয়া আছে কি স্পিড অপটিমাইজেশন। তো আমাদের সাইডের যে স্পিড অপটিমাইজেশনের বিষয়টা আমাদের টেকনিক্যাল লেসের ক্ষেত্রে কি কাজ করে, তো সেই বিষয়টা কি আমরা জানি। তো স্পিড অপটিমাইজেশন হলো একটি ওয়েবসাইটের লোডিং টাইম কমানোর প্রক্রিয়া, যাতে এটি দ্রুত লোড হয় এবং ব্যবহারকারীরা ভালো অভিজ্ঞতা পায়। গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের গতি মানে স্পিডটা এসইও র্যাঙ্কিং এর জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচনা করে। তাহলে ওয়েবসাইটের স্পিড স্লো হলে কি কি সমস্যা হয়? ভিজিটর দ্রুত ওয়েবসাইটে ছেড়ে চলে যায়, বাউন্স রেটটা বাইরে যায়, এসইও র্যাঙ্কিং কমে যায়, কনভার্সন রেট কমে যায়, বিক্রয় বা সাইন আপ কমে যায়, ব্যবহারকারীরা খারাপ অভিজ্ঞতা হয়, এই যে সমস্যাগুলো হয়। বাস তারপর এটার পরে আমাদের এখানে কি আছে মোবাইল ফ্রেন্ডলিনেস। তো এই মোবাইল ফ্রেন্ডলিনেসের বিষয়টা কি সেটা এখন আমরা জানি। তো এটা এই মোবাইল ফ্রেন্ডলিনেসের বিষয়টা হচ্ছে কি, মানে হলো কি একটা ওয়েবসাইটের ডিজাইন, লোডিং স্পিড এবং কার্যকারিতা এমনভাবে তৈরি করা যাতে সেটি মোবাইল ডিভাইসের, স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য ব্যবহারযোগ্য ও সুবিধাজনক। তাহলে এমনভাবে আমাদের কি করতে হবে, আমাদের সাইডের যে ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে যেটা কি লোডিং স্পিড এবং আমার কার্যকারিতা, যাতে কি হয় আমাদের এই মোবাইল ডিভাইসের মানে এটা সেটা স্মার্টফোনে বা ট্যাবলেটের মধ্যে সেটা ব্যবহার করা হয়, এমনভাবে আমাদের যে সাইটটা করতে হবে। বাস তারপরে এখানে আমরা নিজ দিকে আসার পরে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটের বৈশিষ্ট্যটা কি, যে রেসপন্সিভ ডিজাইন। ওয়েবসাইটের লেআউট স্বয়ংক্রিয়ভাবে মোবাইল স্ক্রিনের আকার অনুযায়ী পরিবর্তিত হয়। দ্রুত লোডিং স্পিড, মোবাইল ওয়েবসাইট দ্রুত লোড হয় যাতে ব্যবহারকারীদের অপেক্ষা করতে না হয়। সহজ নেভিগেশন, মেনু, বোতাম ও কন্টেন্ট সহজে দেখা ও ব্যবহার করা যায়। পড়তে সুবিধাজনক টেক্সট, ছোট স্ক্রিনের টেক্সট বড় ও স্পষ্ট থাকে যাতে স্ক্রল বা জুম করা না লাগে। ক্লিকযোগ্য এলিমেন্ট, লিঙ্ক ও বোতামগুলো যথেষ্ট বড় হয় যাতে সহজে ক্লিক করা যায়। তো এই যে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। তারপরে এখন কেন মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট গুরুত্বপূর্ণ আমরা এটা জানি। তো এসইও বা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ভালো হয়, গুগল মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটকে অগ্রাধিকার দেয়। তারপরে ব্যবহারকারী অভিজ্ঞতা উন্নত হয়, ভিজিটররা সহজে ওয়েবসাইটে ব্রাউজ করতে পারে, বাউন্স রেট কমে যায়, মোবাইল ইউজাররা দ্রুত ও সহজে তথ্য পেলে ওয়েবসাইটের ছেড়ে যাওয়ার হার কমে, বিজনেস ও কনভার্সন বাড়ে, মোবাইল ইউজাররা সহজে প্রোডাক্ট কেনে বা ফর্ম পূরণ করতে পারে। আপনার যদি আপনার ওয়েবসাইটের মোবাইল ফ্রেন্ডলিনেস করে হতে চান তাহলে গুগল মোবাইল ফ্রেন্ডলি টেস্ট টুল ব্যবহার করতে পারে। তো এই যে এখানে ধরুন আমাদের সাইটটা এমন করতে হবে আমাদের মোবাইলে ফ্রেন্ডলিনেস হয়, আমাদের সাইটটা মোবাইলে ট্যাবলেট যাতে মানে ইজিলি ভাবে আমাদের ভিজিটররা সাইটটাকে দেখতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এই টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, মোবাইল ফ্রেন্ডলির বিষয়টা। বাস তারপরে এখন আমরা এটার পর আমাদের কি আছে এখানে এএমপি, এই বিষয়টা কি এটা আমরা জানি। তো এই বিষয়টা জানার জন্য আমরা নিচে আসি। এএমপিটা কি, এসিলেটেড মোবাইল পেজেস। তো এসিলেটেড মোবাইল পেজ হলো একটা ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক যা গুগল ও অন্যান্য কোম্পানি তৈরি করছে যাতে ওয়েব পেজগুলো মোবাইল দ্রুত লোড হয় এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত হয়। এটি মূলত হালকা এইচটিএমএল, সিএসএস ও সীমিত জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ওয়েব পেজের লোডিং স্পিড বাড়ায়। তো এই যে বিষয়টা বলছে। তো এখন এই এএমপি এর সুবিধাগুলো কি, দ্রুত লোডিং। এএমপি ওয়েব পেজ সাধারণত ওয়েব পেজের তুলনায় 4 গুণ দ্রুত লোড হয়। এসইও বুস্ট, গুগল এএমপি পেজগুলোর প্রাধান্য দেয় তাই র্যাঙ্ক উন্নত হয়। কম ডাটা ব্যবহার, এএমপি পেজ কম ডাটা খরচ করে যা ধীরগতির ইন্টারনেট ব্যবহারের জন্য উপকারী। ভালো ইউজার এক্সপিরিয়েন্স, দ্রুত লোডিং এর কারণে ব্যবহারকারীর ওয়েবসাইট বেশি সময় কাটায়। বাউন্স রেট কম, ধীরগতির ওয়েবসাইটে অনেকেই অপেক্ষা না করে চলে যায়, কিন্তু এএমপি ওয়েবসাইটের দ্রুত লোড হওয়ার বাউন্স রেট কমে যায়। তো এখান থেকে এই বিষয়গুলো হচ্ছে সুবিধাটা এএমপির। বাস তারপর এখান থেকে এএমপি আমরা জানলাম বিষয়টা কি। তারপর এখানে এআইডিএ ডিসেবিলিটি পার্সনদের জন্য আমাদের এই সাইটটা কিভাবে আমাদের অপটিমাইজেশন করতে হবে, তো সেটা কিন্তু আমরা এই যে এখানে যে আমরা দেখবো, এটা আমাদের একটা নতুন এখানে আমাদের টেকনিক্যাল একটা বিষয়। তো এটা আমরা প্র্যাকটিক্যালি যখন দেবো তখন বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই বিষয়টা, তো এটা কিন্তু এখানে কি বিষয়টাকে আমি একটু লেখা রাখছি। তো এখান থেকে একটু পড়ি। এআইডিএ মডেল মার্কেটিং এর বিজ্ঞাপনের ক্ষেত্রে একটি সুপরিচিত কাঠামো যা গ্রাহকদের ক্রয় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার 4টি ধাপকে নির্দেশ করে: মনোযোগ, অ্যাটেনশন, আগ্রহ, ইন্টারেস্ট, ইচ্ছা, ডিজায়ার এবং কর্ম, অ্যাকশন। এই মডেলটি কপিরাইটিং এবং কন্টেন্ট অপটিমাইজেশন ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে এসইওর ক্ষেত্রে যেখানে কার্যকর কন্টেন্ট তৈরি করে ওয়েবসাইটে ট্রাফিক এবং র্যাঙ্কিং বৃদ্ধি করা যায়। প্রথম ধাপে মনোযোগ আকর্ষণ করা হয় আকর্ষণীয় শিরোনাম বা ভিজুয়ালের মাধ্যমে। এরপর আগ্রহ জাগিয়ে তোলা হয় প্রাসঙ্গিক এবং মূল্যবান তথ্য প্রদান করে। তৃতীয় ধাপে ইচ্ছা সৃষ্টি করা হয় পণ্যের সুবিধা এবং সমাধানগুলো তুলে ধরে। শেষে গ্রাহকের নির্দিষ্ট পদক্ষেপ নিতে উৎসাহিত করা হয়, যেমন কেনাকাটা করা বা সাইন আপ করা। বাংলাদেশ, বিশেষ করে বাংলা ভাষাভাষী মার্কেটারদের জন্য এআইডিএ মডেলটি কন্টেন্ট কৌশল এবং এসইওতে সফলভাবে প্রয়োগ করা যেতে পারে। সঠিকভাবে এই মডেলটি ব্যবহার করে ওয়েবসাইটের ভিজিটরদের কার্যকরভাবে গ্রাহককে রূপান্তর করা সম্ভব। তো এই যে বিষয়গুলো এখানে জাস্ট একটু আইডিয়া এখানে লেখা রাখছি। তো এটা যখন আমাদের একটা নতুন একটা টেকনিক্যাল এসইও প্রজেক্ট আমাদের বিষয়টা, তো এটা যখন আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো, আমাদের ডিসেবিলিটি, আমাদের যে এআইডি এর যে আমাদের যে এটা থাকবে
ভিজিটররা থাকবে, তাদের কি অপটিমাইজেশন করতে সেটা আমরা প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। বাস এখন তাহলে কিন্তু আমরা এটা জানলাম যে আমাদের এই বিষয়টা কি। তারপর আমাদের এখানে চেকলিস্টের মধ্যে কি আছে, অরফ্যান পেজ। এই অরফ্যান পেজের বিষয়টা কি সেটা আমরা জানি। তা জানার জন্য এখান থেকে আমাদের অরফ্যান পেজটা হলো কি একটা ওয়েব পেজ যা ওয়েবসাইটের অন্য কোনো পৃষ্ঠার সাথে লিঙ্কযুক্ত নয়। অর্থাৎ এই পেজে পৌঁছানোর জন্য ওয়েবসাইটের কোনো আভ্যন্তরীণ লিঙ্ক নেই, শুধুমাত্র সরাসরি ইউআরএল এর মাধ্যমে এটি দেখা যায়। তো অরফ্যান পেজের সমস্যাটা কি, এসইও এর জন্য খারাপ, সার্চ ইঞ্জিন বট সহজে এই পেজটি খুঁজে পায় না, ফলে এটি ইন্ডেক্স নাও হতে পারে। ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হয়, ব্যবহারকারী ওয়েবসাইটের মূল মেনু বা অন্যান্য পেজ থেকে এই পেজ যেতে পারে না। ওয়েবসাইটের কাঠামো দুর্বল হয়, অরফান পেজ থাকার কারণে ওয়েবসাইটের লিঙ্ক স্ট্রাকচার দুর্বল হয়, যা সার্চ ইঞ্জিনের জন্য নেতিবাচক প্রভাব ফেলে। তো এই হচ্ছে অরফান পেজের বিষয়টা। বাস তারপরে এখন আমাদের পরবর্তীতে কি আছে, তারপরে আমাদের দেওয়া আছে গুগল সার্চ কনসোল এরর ফিক্সিং। গুগল সার্চ কনসোল এরর ফিক্সিং এর বিষয়টা কি সেটা আমরা জানার জন্য এখানে চলে আসি। বাস এখন গুগল সার্চ ইঞ্জিন এররের যে সমস্যাগুলো কি আর সমাধান কি। গুগল সার্চ কনসোল যা হলো কি গুগলের একটি ফ্রি টুল যা ওয়েবসাইটের পারফরমেন্স পর্যবেক্ষণ ও অপটিমাইজেশনের জন্য ব্যবহৃত হয়। এটি বিভিন্ন ধরনের ত্রুটি দেখা যায় যা দ্রুত ঠিক করা দরকার যাতে এসইও এবং সার্চ র্যাঙ্কিং ভালো থাকে। সাধারণত গুগল সার্চ কনসোলের এরর ও সেগুলো সমাধান। তাই এখানে কি আছে, ইন্ডেক্সিং এরর। ইন্ডেক্সিং এররের মধ্যে এখানে কি বলছে, পেজ নট ইন্ডেক্স, পেজ ইন্ডেক্স হচ্ছে না। কারণ কেন, পেজটি নন ইন্ডেক্স মানে নো ইন্ডেক্স ট্যাগ যুক্ত। robot.txt ফাইল পেজে ব্লক করছে, গুগল বট পেজ স্ক্রল করতে পারছে না। সমাধান কি, গুগল সার্চ কনসোল এর কভারেজ রিপোর্ট চেক করুন, robot.txt ফাইল আপডেট করুন। তারপরে কি এখানে নো ইন্ডেক্স ট্যাগ সরিয়ে ফেলুন, যদি প্রয়োজন হয় ইউআরএল ইন্সপেকশন টুল দিয়ে পেজ রিকোয়েস্ট করুন। তো এই যে বিষয়গুলো এখানে বলছে গুগল সার্চ কনসোল এরর ফিক্সিং এর বিষয়টা। তো যাই গুগল সার্চ কনসোল দিয়ে যখন আমরা ব্যবহার করব বিষয়গুলো তখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এখন জাস্ট আমরা আইডিয়া নিলাম বিষয়টা কি। বাস তারপরে এখানে আমাদের কি আছে, মেটা ভিউপোর্ট। মেটা ভিউপোর্টের বিষয়টা কি, এখন এখান থেকে আমরা চলে আসি। আসার পরে মেটা ভিউপোর্ট হলো একটি HTML ট্যাগ যা ওয়েবসাইটের রেসপন্সিভ ডিজাইন নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। এটি ব্রাউজারকে বলে দেয় কিভাবে একটি পেজের কন্টেন্ট স্কেল করা হবে, বিশেষ করে মোবাইল ও ট্যাবলেটের ডিভাইসে। তো এটা হচ্ছে মেটা ভিউপোর্টের বিষয়টা। তো এই মেটা ভিউপোর্টের এখানে এই ট্যাগের গঠনটা কেমন, এই যে মেটা ট্যাগ এই যে এরকম দেখাচ্ছে বিষয়টা। এই কোডটি ব্রাউজারকে নির্দেশ করে যে ওয়েব পেজের প্রস্থ। তো এখানে এই যে উইথ যেটা বোঝাচ্ছে এটা কি প্রস্থ, ডিভাইসের স্ক্রিনের প্রস্থের সমান হবে। তারপর ইনিশিয়াল স্কেল 1.0, এই যে বিষয়টা যেটা বলছে মানে ওয়েব পেজে প্রথমবার লোড হলে ডিফল্ট স্কেলিং 1x থাকবে, এই বিষয়টা বলছে। তো এটা হচ্ছে মেটা ভিউপোর্টের বিষয়টা। তারপর এখানে এই মেটা ভিউপোর্ট কেন দরকার, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন। মেটা ভিউপোর্ট ব্যবহার না করলে ওয়েবসাইটে মোবাইল স্ক্রিনে ছোট আকারে দেখাবে। তারপরে এসইও উন্নত করে, গুগল মোবাইল ফ্রেন্ডলি টেস্ট অনুযায়ী এটি ব্যবহার এসইওতে গুরুত্বপূর্ণ। ভালো ইউজার এক্সপিরিয়েন্স, ওয়েবসাইটে স্ক্রিনে সুন্দরভাবে ফিট হয়, স্ক্রলিং ও জুম করতে হয় না। তো এই যে মেটা ভিউপোর্ট কেন দরকার, এই কারণে দরকার, এটা বিষয় বলছে, একটু আপনারা দেখলে বুঝতে পারবেন। বাস তারপর আমাদের এখানে আছে কি, তারপর আছে এখানে আমাদের টুইটার কার্ড। এই টুইটার কার্ডের বিষয়টা কি, তো এটা হচ্ছে আমাদের টুইটার কার্ড হলো একটি মেটা ট্যাগ সিস্টেম যা ওয়েবসাইটে লিঙ্ক শেয়ার করার সময় টুইটারে সুন্দরভাবে প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। এই টুইটের সাথে ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন এবং অন্যান্য তথ্য দেখানোর সুযোগ দেয় যা এঙ্গেজমেন্ট বাড়াতে সাহায্য করে। বা টুইটার কার্ডের ধরন কেমন, টুইটার কার্ডে 4 ধরনের কার্ড ব্যবহার করা হয়। এক নম্বরে কি সামারি কার্ড, সাধারণত টেক্সট ও ছোট থাম্বনেল ইমেজ দেখায়। সামারি কার্ড উইথ লার্জ ইমেজ, বড় ইমেজগুলো টাইটেল ও বিবরণ দেখায়। তারপর অ্যাপ কার্ড, অ্যাপ ডাউনলোড করার জন্য ব্যবহৃত হয়। তারপরে প্লেয়ার কার্ড, ভিডিও অডিও কন্টেন্ট এমবেড করার জন্য ব্যবহার হয়। তাহলে টুইট কার্ড কেন ব্যবহার হয় সেগুলো আমরা জানলাম। তারপর এখান থেকে আমাদের পরে দেওয়া আছে কি, এখানে আমাদের যে রেফ ল্যাং অবলিক ল্যাং অ্যাট্রিবিউট, এই বিষয়টা কি এখন এটা আমরা জানার জন্য এখান থেকে একটু পড়ি। তো এখানে বলছে আমাদের রেফ ল্যাং এবং ল্যাং অ্যাট্রিবিউট দুইটি ওয়েবসাইটের ভাষা ও ভৌগোলিক টার্গেটিং করতে নির্ধারণ করতে ব্যবহৃত হয়। তো এখানে রেফ ল্যাং অ্যাট্রিবিউট এসইও মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটের জন্য রেফ ল্যাং কি, রেফ ল্যাং হলো একটি HTML অ্যাট্রিবিউট যা গুগলকে বলে দেয় যে একটি ওয়েবসাইটের কোন সংস্করণ কোন ভাষা ও অঞ্চলের জন্য উপযুক্ত। এটি পর্যন্ত বহু ভাষার মাল্টি ল্যাঙ্গুয়াল ওয়েবসাইটের জন্য ব্যবহৃত হয়। কেন রেফ ল্যাং দরকার, মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটের জন্য সঠিক ভাষার সংস্করণ দেখাতে সাহায্য করে। গুগল ভুল দেশ বা ভাষার সংস্করণ না দেখে প্রাসঙ্গিক পেজ দেখায়। এসইওতে ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু এড়াতে সাহায্য করে। তো এই বিষয়গুলো করে আমাদের এই বিষয়টা। তো এগুলো তারপরে আমাদের এখানে আরেকটা বিষয় কি আছে, আমাদের বুস্ট কোর ওয়েব ভাইটালস, এই বিষয়টা কি আমরা পড়ি। তো এটা হচ্ছে কি, এখানে বুস্ট কোর ওয়েব ভাইটালস বলতে ওয়েবসাইটের পারফরমেন্স, ইউজার এক্সপিরিয়েন্স এবং এসইও উন্নত করার জন্য গুগলের নির্ধারিত কিছু গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স অপটিমাইজ করাকে বোঝায়।
কোর ওয়েব ভাইটাস মূলত তিনটি প্রধান ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে। কি কি? লার্জেস্ট কন্টেন্টফুল পেইন, তো এটা কি সংক্ষেপে এলসিপি। ওয়েব পেজের প্রধান কন্টেন্ট কত দ্রুত লোড হচ্ছে তা পরিমাপ করে। ভ্যালু স্কোর কত 2.5 সেকেন্ডের মধ্যে। তারপরে ফাস্ট ইনপুট ডিলে, তো এটা এখানে, অথবা ইন্টারাকশন টু নেক্সট পেইন্ট, এই বিষয়টা ইউজারের প্রথম ইন্টারাকশন এবং ব্রাউজারের রেসপন্স টাইম পরিমাণ করে। ভ্যালু স্কোর 100 ms এর কম। তারপর 3 নম্বরে কি? কমিউলেটিভ লেআউট শিফট, ওয়েব পেজ লোড হওয়ার সময় এলিমেন্টগুলো কতটা স্থির বা থাকে বা আকস্মিক পরিবর্তন হয় তা নির্দেশ করে। ভ্যালু স্কোর 0.1 এর নিচে। তো এই যে বিষয়টা বুস্ট কোর ওয়েব ভাইটালসের বিষয়টা সেটা আমরা জানলাম। তো এখান থেকে এই যে আমাদের এখানে যে চেক লিস্টের যে এখানে আমাদের 30টা বিষয় আছে, সেটার কোন বিষয়টাকে সেটা সম্বন্ধে কিন্তু আমরা একটা এখান থেকে বেসিক আমরা আইডিয়া নিলাম। তো এই বিষয়গুলো দেখুন, এই যে আমাদের চেক লিস্টের এখানে জানলাম বলছে 30টা ছাড়াও আমাদের আরো আছে। এখন ধরুন যে লেটেস্ট আরো ধরুন থাকতে পারে, তো সেগুলো ধরুন যেগুলো থাকবে সেগুলো ধরুন আমি এখানে পরবর্তী আপনাদের বিষয়গুলো প্র্যাকটিক্যালি কাজগুলো দেখাই দিব। তো এখন ইনিশিয়ালি আমি 30টা এখানে ধরুন আপনাদের যে বিষয়গুলো আছে এখানে আমার জানাবো, তো সেগুলো ধরুন আমি এখানে টাইপ করে বিষয়গুলো কোন বিষয়গুলোকে সেগুলো ধরুন এখানে আপনাদের একটু পড়া জিনিসগুলো বুঝাই দিলাম যে কোন বিষয়টা কি। বাস এখন ধরুন এই যে এখানে আমাদের যে অ্যাডভান্স টেকনিক্যাল আমাদের এসইও চেক লিস্টের বিষয়গুলো আমরা এখানে যে ব্যবহার করবো, সেই ক্ষেত্রে আমাদের এখানে যে টুল আমাদের কিন্তু থাকতে হবে ব্যবহার করার জন্য। এখন এই যে এখানে দ্য 15 বেস্ট টেকনিক্যাল এসইও টুলস ফর ইউর বিজনেস, আপনার বিজনেসের জন্য যে আপনার যে 15টা বেস্ট যে টেকনিক্যাল এসইও টুলের মধ্যে কোন কোনগুলো আছে। 1 নম্বরে আছে এখানে এসইও চেকার, তারপর 2 নম্বরে গুগল অ্যানালিটিক্স, তারপরে গুগল সার্চ কনসোল, 3 নম্বরে এইচরেফ, 4 নম্বরে সেমরাস, তারপরে 6 নম্বরে ইয়োস্ট এসইও, তারপরে 7 নম্বরে গুগল পেজ স্পিড ইনসাইট, স্ক্রিমিং ফ্রগ 8 নম্বরে, 9 নম্বরে লাইট হাউস, তারপরে 10 নম্বরে ওয়েব পেজ টেস্ট, তারপরে 11 নম্বর কি জিটি ম্যাট্রিক্স পেজ স্পিড রিপোর্ট, 12তে W3C কোড ভ্যালিডেটর, তারপর 13তে কি ম্যাজেস্টিক, 14তে এখানে বারোকোডা পেঙ্গুইন, তারপর 15 নম্বরে কি ওয়েব ডেভেলপার টুলবার। তো এই যে এখানে যে এগুলা বলছে যে এখানে যে এই যে এগুলা যে টুলগুলা, এই টুলগুলা ধরুন আমরা কি করতে পারি, আমরা আমাদের বিজনেসের জন্য টেকনিক্যাল এসইও ব্যবহার করতে পারি। তো এখানে বিষয়গুলো আমি লেখা রাখছি এখানে বিষয়গুলো আপনাদের বোঝানোর জন্য বা দেখানোর জন্য। তো এখান থেকে কিন্তু এই যে আমরা তাহলে আজকের ভিডিওতে এখানে জানলাম যে আমাদের যে টেকনিক্যাল এসইওর বিষয়টা কি, তারপর টেকনিক্যাল এসইওর যে ওভারভিউ মানে যে চেকলিস্টের বিষয়গুলো আছে, তারপর কোন কোন টুলগুলো আমরা ব্যবহার করতে হবে টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের এখানে আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম। এখন আমাদের এখানে নেক্সট ক্লাসের মধ্যে আমরা কি দেখবো, যে টেকনিক্যাল এসইওর আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখবো। তো এখান থেকে আমরা যে নেক্সট ক্লাসগুলোতে আমাদের এখানে যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী ক্লাসগুলোতে আমরা প্র্যাকটিক্যালি ডিসকাস করবো। বাস তাহলে এখন আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 9 অ্যাডভান্স টেকনিক্যাল এসইও চেকলিস্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড় টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।